আচ্ছা, তাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সেকেন্ড লেকচার, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে পুরনো লেকচারটা একটু ছোট করে একটা সামারি শিট একটা থাকবে। এরপরে হচ্ছে যে এই বেরিয়ার প্রবলেমস এন্ড টানেলিং, আমরা বেরিয়ার মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেম আগে ট্যাকেল করিনি, সেখান থেকে টানেলিং হয় এরকম সিচুয়েশন পাওয়া যাবে, সেটা আমরা বুঝতে চেষ্টা করব। আবার হচ্ছে যে আমরা পস্টুলেট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট, যে ওই ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ এই দুটো যে কন্টিনিউয়াস হবে, এটা আমি প্রথম দিন বলেছিলাম অনেকটা, তো মানে কেন হতে হবে বা ইত্যাদি। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা একটা সিচুয়েশন যেখানে নর্মালি আমরা কমপ্লিমেন্টারিটির কথা জানি, যে যেখানে হচ্ছে যে এক ধরনের এক্সপেরিমেন্ট আছে যেগুলো ইলেকট্রনের পার্টিকেল প্রপার্টি এস্টাবলিশ করে, আরেক ধরনের এক্সপেরিমেন্ট যেগুলো তার ওয়েভ প্রপার্টি এস্টাবলিশ করে, এবং ওই কোনো একটা ধরনের মানে পার্টিকেল প্রপার্টি দিয়ে যেগুলো করা যায় সেগুলো আবার করসপন্ডিংলি সবই ওয়েভ প্রপার্টি দিয়ে করা যায় এরকম নয়। তো আমরা ওটাকে তাই জন্য কমপ্লিমেন্টারিটি বলি, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফিচার্স। হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা এক্সপেরিমেন্টে। টানেলিং এর কেসে আমরা দেখতে পাবো যে এখানে একটা সাপ্লিমেন্টারিটি গোছের জিনিস, অর্থাৎ একই একই সেটআপের মধ্যে পার্টিকেল এবং ওয়েভ দুটো প্রপার্টিরই ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো জিনিসটা। তো যাই হোক, তো এইগুলো আমরা পরপর আলোচনা করব। আচ্ছা, আগের টকটার আমরা এই প্রথম এইটুকু দেখি, যে প্রথম যেটা বাঁদিকের ছবি, যে একটা পার্টিকেল, একটা পোটেনশিয়াল জিরো ধরা হয়েছে, এটা কনস্ট্যান্ট ধরা যেতে পারতো কিন্তু যাই হোক জিরো ধরা হয়েছে, এবং সেটা তার আরেকটা যে পার্ট আছে রাইট হ্যান্ড সাইড, সেখানে হচ্ছে যে একটা পোটেনশিয়াল আছে, যে পোটেনশিয়ালটা হচ্ছে V0 এবং যেটা ইর চেয়ে কম। সুতরাং ইনিশিয়ালি বাঁদিকে যখন ছিল গোটা এনার্জিটাই কাইনেটিক ছিল, এনার্জি কনজারভেশন আছে, সুতরাং এখন যে কাইনেটিক এনার্জিটা হবে সেটা হচ্ছে E-V0। দুদিকের ওয়েভ ফাংশন গুলো কেমন সেটা লিখে দেওয়া হয়েছে, যে বাঁ দিকেরটা হচ্ছে e⁻⁻IK0x, প্লাস মাইনাস মানে প্লাস আছে, মাইনাস থাকতে পারে, নাও থাকতে পারে, ডিপেন্ডিং অন দা সিচুয়েশন। এখানে বাঁ দিক থেকে আসছে, সুতরাং ডান দিকের আবার ফিগার যেটা, সেখানে দেখা যাচ্ছে যে পোটেনশিয়ালটা বেশি এর চেয়ে, সুতরাং এখানে কাইনেটিক এনার্জি বা মোমেন্টাম, কাইনেটিক এনার্জি বলতে গেলে এখানে নেগেটিভ, মোমেন্টাম তো ইমাজিনারি, সুতরাং ওয়েভ ফাংশনের ফর্মটা পাল্টে গেল সেই জন্য। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে কিংসুক আমাকে আলাদা করে একটুখানি কোয়ারি করেছিল, তো আমি সেইটা তাই জন্য এটা সবাইকে বলে দিচ্ছি, যে আমি পয়েন্ট গুলো ডান দিকে প্লেস করেছি, যে রেসপেক্ট কন্টিনিউইটি গেট টু ইকুয়েশন। সেখানে খুব সোজা, কারণ হচ্ছে যে একটা যেহেতু বাউন্ডারি, মানে দুজনের পার্থক্যের জায়গায় একটা x=0, সুতরাং কন্টিনিউইটির এখানে দুটো ইকুয়েশন হবে, একটা ওয়েভ ফাংশন আর তার ফার্স্ট ডেরিভেটিভ। এইগুলো আমরা করেছি। অবটেন আর এন্ড টি ফ্রম দ্য লেফট ফিগার, বাঁদিকের ছবি থেকে ওই আর হচ্ছে রিফ্লেকশন অ্যাম্পলিটিউড, টি হচ্ছে ট্রান্সমিশন অ্যাম্পলিটিউড, কত রাইট ফিগারে যাওয়ার সময় k=IK1 পুট করতে হবে রাইট ফিগারে যাওয়ার জন্য, কারণ হচ্ছে যে ওইটা আমরা দেখেছি যে ওটা ওই E-V0টাকে উল্টো করে লিখে কে জায়গাতে IK1 ইত্যাদি।
ফোর্থ পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে বাঁদিকের ফিগারটা দেখলে বোঝা যাবে যে আমি একটা প্রবাবিলিটি কারেন্ট কনজারভেশনের ব্যাপার আছে। যে প্রবাবিলিটি কারেন্টটা ডিফাইন করে দিয়েছি নিচে, যে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মড স্কোয়ার ইন্টু ভেলোসিটি। অ্যামপ্লিটিউড মড স্কোয়ার মানে ইন্টেন্সিটি, আর ভেলোসিটি হচ্ছে পি বাই এম, মানে মোমেন্টাম যা ওই এম দুদিক থেকে সবসময়তেই কেটে যাবে, বাদিক ডান দিক, আমি যখন কনজারভেশনের কথা বলবো। তো LHF মানে হচ্ছে লেফট হ্যান্ড ফিগার। লেফট হ্যান্ড ফিগারে হচ্ছে K0, কারণ হচ্ছে যে আমাদের বাদিকে যে ওয়েভ ফাংশনের অ্যামপ্লিটিউড ধরা হয়েছিল 1, মনে থাকবে যে সাইটা ধরা হয়েছিল e⁻⁰ প্লাস r e⁻⁻⁰ তাহলে স্টার্টিং যে অ্যামপ্লিটিউডটা ছিল সেটা হচ্ছে 1। তাহলে অ্যামপ্লিটিউড মড স্কোয়ার ইন্টু ভেলোসিটি, এইটা করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে K0, আর 1 এর মড স্কোয়ার মানে 1, আর হচ্ছে ওখানে এইচ ক্রস একটা আসবে, বাই এম আসবে। এইচ ক্রস বাই এমটা থ্রু আউট ডান দিকের সঙ্গে কাটবে। হ্যাঁ, এবার ডান দিকে কি হচ্ছে, যে একটা রিফ্লেক্টেড হচ্ছে, যেটা পার্টটা রিফ্লেক্টেড হচ্ছে তার জন্য যে কারেন্ট সেটা হচ্ছে যে K0, কারণ হচ্ছে এটা বাঁ দিকেই চলে যাচ্ছে, সুতরাং ওখানে হচ্ছে মোমেন্টামটা P0, সুতরাং ওটা K0 ইন্টু আর স্কোয়ার। এখানে আর স্কোয়ারই লিখেছি, মড লিখিনি, কারণ হচ্ছে যে এটা ইয়েতে রিয়েল আমরা দেখেছিলাম। সুতরাং ও মড স্কোয়ার করলে একই হলো। আর প্লাস হচ্ছে যেটা ডান দিকে যাচ্ছে সেটা হচ্ছে কে ইন্টু টি স্কোয়ার। কে ইন্টু টি স্কোয়ার। এবার এই ইকুয়েশনটা আমরা প্রমাণ করতে পারি, কারণ হচ্ছে যে আর এর এক্সপ্রেশন, আর স্কোয়ারের এক্সপ্রেশন আগের দিন করা আছে, টি টি বা টি স্কোয়ার করা আছে, সুতরাং বাঁদিকের ফিগারটার জন্য এটা প্রমাণ করা যাবে। ও 2 লাইন লাগবে, ওটা সবাই করে নিতে পারবে। ডান দিকের ফিগার আর এই হচ্ছে রাইট হ্যান্ড ফিগার। এইখানে যেহেতু যখন ওই সেকেন্ড, অর্থাৎ সাই রাইট যেটা, সেইখানে যেহেতু ওয়েভ ফাংশনটা দাঁড়াচ্ছে e⁻⁻k1x, অর্থাৎ ওখানে মোমেন্টাম ইমাজিনারি, তাই জন্য ওইখানে আমি প্রবাবিলিটি কারেন্ট কিছু পাবো না, কারণ হচ্ছে যে কিছু তো ফ্লো নেই, মানে পার্টিকেল ফিচারটা লস্ট, সুতরাং ওটা পাবো না। সুতরাং রাইট হ্যান্ড ফিগারের জন্য আমরা দেখতে পাবো যে K0 মানে K0 আর মড স্কোয়ার, ইন আদার ওয়ার্ডস আর মড স্কোয়ারটা 1, যেটা আমরা আগের দিন অলরেডি দেখেছিলাম। তো এইটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্টের ব্যাপার, এটা আগের দিন বলা হয়নি, এবং এখন সেই জায়গাটা একটু কমপ্লিটনেসের জন্য বলে দেওয়া হলো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ফাইনাইট পোটেনশিয়াল, অর্থাৎ বক্সের মতন, কিন্তু বক্সে যে পোটেনশিয়ালটা ইনফাইনাইট ছিল দুদিকে, সেটাকে ফাইনাইট করে দেওয়া হয়েছে। আমরা কাজের সুবিধের জন্য x=0টা মাঝখানে রেখেছি, ইভেন অড স্টেট গুলো আলাদা করা যায়। এমনিতে e⁻⁻ik0x যেটা বাঁদিকে লেখা হয়েছে, তারপরে আমরা ওই যেহেতু ইভেন এবং অড স্টেট আলাদা করা যায়, সুতরাং সাইটা দুরকম হবে, একটা cos k0x, একটা sin k0x। পরের ফিগারটা, ডান দিকের ফিগারটায় দেখানো হয়েছে। আর একদম বাঁ দিকটায় হচ্ছে e⁻⁻k1x এরকম, মানে এটা যেহেতু মাইনাস প্লাস লেখা হয়েছে, কারণ হচ্ছে যে এটা ওই কে থেকে এসছিল, কে এর বদলে আইকে 1 এরকম বসানোর জন্য। আর ডান দিকে যেটা, সেটা হচ্ছে e⁻⁻k1x, কিন্তু মাইনাসটা থাকবে ডান দিকে, কারণ হচ্ছে যাতে ফাংশনটা ডিকে করে 0 হতে পারে, অর্থাৎ এটা নর্মালাইজেশন রিকোয়ারমেন্টের জন্য। বাঁ দিকে সিমিলারলি যেহেতু এক্সটা নিজেই নেগেটিভ, তাই জন্য প্লাস সাইনটা থাকবে, সেইটা সেকেন্ড ফিগারটায় দেখানো হয়েছে। এইখানে শেষ অবধি দেখা গেল
যে ইভেন এবং অড স্টেটের জন্য দুটো ইকুয়েশন হচ্ছে। ইভেন্টের জন্য একটা ট্যান দিয়ে ইকুয়েশন আছে, অডটার জন্য একটা কট দিয়ে ইকুয়েশন আছে। এটা আমরা আগের দিন দেখেছিলাম। প্রবলেমটা এরকম ছিল যে একটা ভি0 দেওয়া আছে, ইটা বার করো এরকম। এবং আমরা তারপরে দেখেছিলাম যে এনি ভি0 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে দ্যাট ক্যান সাপোর্ট অ্যান এনার্জি, মানে বাউন্সড এনার্জি হুইচ ইজ লেস দেন ভি0, ভি0 থেকে সামান্য কম এরকম এনার্জি হয়। এটা আমরা দেখেছিলাম। আর আমরা বলে নিই, সেটা হচ্ছে যে অনেকে এটা স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল বলে। মানে অনেক বইতেও থাকে। সেটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে এখানে আমরা এই বাইরে আমরা v=0 ভেতরে এরকম রেখেছি, ওখানে ওই v0টা নিচে নামিয়ে দেওয়া হয় 0 লেভেলে, যার জন্য ওই ভেতরে যে পোটেনশিয়ালটা সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। হুম তো তার মানে হচ্ছে যে এনার্জিটার একটা শিফট হবে। ওয়েভ ফাংশন বা অন্যান্য ক্যারেক্টার সমস্তই একই থাকবে, শুধু এনার্জির একটা শিফট হয়ে যাবে। এখানে যা এনার্জি আছে সমস্ত এনার্জি ভ্যালুগুলোকে একটা -v0 এরকম একটা করে দিতে হবে। কারণ হচ্ছে যে ওটা যদি ওয়েল প্রবলেম হয়, মানে আমরা এটাকে বলি যে ওই ফাইনাইট বক্স প্রবলেম, আর ওইটাকে কেউ কেউ স্কোয়ার ওয়েল প্রবলেম এরকম ভাবে বল। নেক্সট হচ্ছে থার্ড। থার্ড আমরা কনসিডার করেছিলাম যে ঠিক আছে, স্কোয়ার পোটেনশিয়ালটা যদি ছেড়ে দেওয়া যায়, ফাইনাইট বক্স যদি ছেড়ে দেওয়া যায়, যে কোনো একটা পোটেনশিয়াল যদি থাকে এবং সেটা 0 দুপাশে পজিটিভ এরকম কিছুটা যদি থাকে তাহলেই হবে। তো এবং সেটা সিমেট্রি নাও ওবে করতে পারে, সুতরাং একটা অ্যাসিমেট্রিক পোটেনশিয়াল হতে পারে। তাহলে ভেতরের যে ওয়েভ ফাংশনটা হবে সেটা হচ্ছে ওই কস কে এক্স সাইন কে এক্স এইগুলোর কম্বিনেশন করে হবে। কে গুলো এখন হচ্ছে এক্স ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট নেই, পোটেনশিয়ালটা হচ্ছে ভি এক্স। তাহলে ভেতরে হচ্ছে ই-ভি এক্স, এটা এরকম একটা জিনিস থাকবে। বাইরে সবসময়তেই এক্সপোনেনশিয়াল ডিকে হবে, সেটা ই টু দা k1x হচ্ছে বাঁ দিকে, ই টু দা-k1x হচ্ছে ডান দিকে। অর্থাৎ এক্স যখন পজিটিভ ই টু দা- মানে k1টা হচ্ছে পজিটিভ যেহেতু। এবং আমরা এর যেটা বাউন্ড স্টেট থাকতেই হবে সেইটা আমরা দেখেছিলাম। সেইটা হচ্ছে যে যতই পোটেনশিয়ালটা শ্যালো হোক, স্লোলি ভ্যারিং হোক, অ্যাসিমেট্রিক হোক, যাই হোক না কেন, এই সাইটা নোডলেস আমরা সবসময়তেই ধরতে পারি ওয়েভ ফাংশনটা পজিটিভ, আদারওয়াইজ ওয়েভ ফাংশনটা থ্রু আউট নেগেটিভ। এবং সেইটা দিয়ে আমরা প্রমাণটা দেখেছিলাম। সিটিপি হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, তাহলে তার ভেতরে একরকম বাইরে একরকম, তারপর জয়েনিং প্রবলেম বা ইত্যাদি, সেটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মটা দেওয়া থাকলে। পোটেনশিয়ালের ফর্ম যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেইভাবে প্রসিড করতে পারবো না। তখন আমাদের ওই একটা ইনটুইটিভ লজিক ব্যবহার করতে হয়, যেটা আমরা করে দেখেছিলাম যে ওই সেকেন্ড ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেট করে ফার্স্ট ডেরিভেটিভ এবং বাদিক ডান দিক এইটা হচ্ছে মানে কনসিস্টেন্ট হচ্ছে, সেইটা দেখা হয়েছিল। তো এই ছিল আমাদের মূলত আগের দিনের আলোচনার বিষয়। তো আজকে আমরা বেরিয়ার প্রবলেম এইটা ডিল করব। বেরিয়ার প্রবলেমটা কিরকম, যে আগে আমি বলেছিলাম যে আমাদের বাঁদিক থেকে শুধু ডান দিকটা ছিল। এই যে প্রথম ছবি, যেটা বাঁদিকের ছবি উপরের, প্রথম ছবি বা দ্বিতীয় ছবি যাই হোক না কেন, দ্বিতীয় ছবিটা বিশেষত, যে যে ভিটা ভি0 কিন্তু হুইচ ইজ গ্রেটার দ্যান ই, এরকম যদি একটা সিচুয়েশন হয় তাহলে x=0 ডান দিকটায় আমি কোনো পার্টিকেল প্রপার্টি পাচ্ছি না। তো তাহলে ডান দিকে যে আদৌ কিছু গেছে সেটা আমি পার্টিকেল পিকচার দিয়ে কি করে ধরতে পারবো, এইটা হচ্ছে প্রশ্নটা। তো তাই জন্য করা হয়েছে কি, এই জায়গাটাকে ছোট করে দেওয়া হয়েছে। এটা ইট গোজ আপ টু x=a, এবং তারপরে হচ্ছে আবার পোটেনশিয়ালটা 0। তাহলে হচ্ছে আমি এরম ভাবে আর্গু করব যে বাঁ দিক থেকে যদি কিছু যায়
মাঝখানে যদি কিছু অন্তত থেকে থাকে, ওয়েভ হোক হোয়াট এভার, কারণ ওখানে তো মোমেন্টামটা ইমাজিনারি, সুতরাং পার্টিকেল পিকচার ইজ লস্ট। কিন্তু যদি কিছু ঢুকে থাকে, তাহলে সেটা ডান দিকে যদি আমি পাই, তাহলে আমি বুঝতে পারবো যে বাঁ দিক থেকে ডান দিকে গেছে, কারণ বাঁ দিকেও পার্টিকেল ছিল, একদম ডান দিকেও এখন পার্টিকেল পিকচার ইজ ভ্যালিড, কারণ কনজারভেশন অফ এনার্জি। সুতরাং টোটাল এনার্জিটা এখন টোটালি কাইনেটিক এনার্জি, বিকজ একদম এক্স ইকুয়াল টু এ, বিয়ন্ড এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে পোটেনশিয়ালটা জিরো। এবার এইরকম একটা ছবি যদি হয়, তাহলে তার ক্লাসিক্যাল এক্সপেকটেশনটা কি? যে ই যদি গ্রেটার দেন ভি জিরো হয়, তাহলে আমরা জানি যে পার্টিকেল তো পরিষ্কার পার্টিকেলই থাকবে, ও মিডলে যাবে, মিডলে গিয়ে কাইনেটিক এনার্জি কমাবে, কারণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কিছুটা হয়েছে, সুতরাং টোটাল এনার্জি কনজার্ভ করছে, কাইনেটিক এনার্জি কমে গেল, ই মাইনাস ভি জিরো হয়ে গেল। এবং লেফট হ্যান্ড সাইডে কিন্তু আর কিছু ফিরে এলো না, কারণ ওটা তারপর ডান দিকে চলে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই মোমেন্টামের ডিরেকশন অনুসারে ওটা যেহেতু ডান দিকে যাচ্ছিল বাঁ দিক থেকে, আমরা সেটাই পজিটিভ মোমেন্টাম বলেছিলাম, সুতরাং আর ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে মোমেন্টাম ভ্যালুটা আবার বেড়ে যাবে, কারণ হচ্ছে যে ডান দিকে ভি ইকুয়াল টু এগেন জিরো, সুতরাং টোটাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। ই যদি লেস দেন ভি জিরো হয়, তাহলে ক্লাসিক্যাল যে সেকেন্ড পয়েন্ট, যে পার্টিকেলটা ব্যাক করে আসবে, কারণ হচ্ছে যে ও ডান দিকে আর যেতে পারবে না, ভি ইকুয়াল টু ভি জিরো, কিন্তু ভি জিরো ইজ গ্রেটার দেন ই, সুতরাং ও যেতে পারবে না, মিডল বা রাইট হ্যান্ড সাইডে আমি কিছু পাবোই না। হুম, মানে যার জন্য হচ্ছে এই জেলখানার পাঁচিলগুলো খুব উঁচু করে দেওয়া হয়। হুম, জেলখানা থেকে মানুষ বেরোতে পারবে না, এরকম আর কি, মানে যদি কেউ জেলে যায়। এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যালি আমরা কি দেখতে পাবো সেটা আমরা বলে দিচ্ছি, যে এনার্জি ভি জিরোর থেকে যদি বেশি হয়, তাহলেও কিন্তু কিছু কোয়ান্টাম এফেক্ট হয়। প্রথম কথা হচ্ছে যে নন জিরো প্রবাবিলিটি অফ রিফ্লেকশন, যেটা আমরা আগেও দেখেছি। হুম, ওই জাস্ট যখন একটা স্টেপ পোটেনশিয়াল প্রবলেম ছিল, সেখানেও ছিল। এবং নন জিরো প্রবাবিলিটি অফ রিফ্লেকশন তো বটেই, তার সঙ্গে একটা অসিলেটরি বিহেভিয়ার আছে। হ্যাঁ, তাকে বলে হচ্ছে রামজাওয়ার টাউনসেন্ড এফেক্ট। এই দুজন ভদ্রলোক ইন্ডিপেন্ডেন্টলি এটা বার করেছিলেন, আমরা এইটা একটুখানি পরে ডিসকাস করব। হুম, বোর্ডের একটা সাজেশন ছিল, সেইটার উপর বেস করে এর একটা এক্সপ্লানেশন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ই যদি লেস দেন ভি জিরো হয়, তাহলেও কিন্তু রাইট হ্যান্ড সাইডে পার্টিকেলটাকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আমরা দেখতে পাবো। তার মানে কি, যে ওটা মাঝখান দিয়ে গেছে, কিন্তু নট ইন অ্যান অবভিয়াস ওয়ে, অর্থাৎ পার্টিকেল পিকচার লুজ করে গেছে। এই জন্য এটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়, এবং এটাকেই টানেলিং বলা হয়, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। এবং এটা নানা জায়গায় ইম্পর্টেন্ট। আলফা ডিকে তার মধ্যে একটা প্রথম এক্সপ্লানেশন এটা দিয়ে হয়েছিল, এবং খুব রিসেন্টলি, যেটা রিসেন্টলি মানে 80s-এ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ এরকম একটা জিনিস বেরিয়েছে, যেটা হচ্ছে যে ইজ পিওরলি বেসড অন টানেলিং। আমরা 1-2 লাইন এগুলো একটু দেখে নেব, কারণ এই লেকচারটা তো মানে দিদিমণি মাস্টারমশাইদের জন্য, এটা তো ছাত্রদের জন্য নয়, ছাত্রদের এত কিছু বলার দরকার নেই। যাই হোক, আচ্ছা, আমরা অঙ্কর পার্টটা আলাদা করে রেখে দিয়েছি 2-3টে অ্যাপেন্ডিক্সে, আমরা সেইগুলো পরে একটু আসবো, কারণ হচ্ছে যে এই মেইন ডিসকাশনের মধ্যে অঙ্কটা আমার মনে হচ্ছে যে না নাই বোধহয় ভালো। তো মেন রেজাল্টস গুলো আমরা দেখি। মেন রেজাল্টস গুলো হচ্ছে প্রথমটা এরকম, যে যেটা খুব ইন্টারেস্টিং, ভি জিরো যদি গ্রেটার দেন ই হয়, তাহলে এই মাঝখানে, মানে বাঁদিকে পার্টিকেল, মাঝখানে ওয়েভ, ডান দিকে পার্টিকেল। এই জন্যই আমি বলছিলাম যে সাপ্লিমেন্টারিটি। হুম, যে একটা এক্সপেরিমেন্ট, কিন্তু তার মধ্যে পার্টিকেল ওয়েভ দুটো ক্যারেক্টারই প্রকট হয়ে আছে, এবং দুটোই লাগবে আমার এক্সপ্লেন করার জন্য। হুম, আচ্ছা, এখানে 3টে অ্যাপেন্ডিক্স আছে, এর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে অ্যাপেন্ডিক্স 5। এইটা হচ্ছে ওই
বাচ্চাদের পড়ানোর জন্য আমার মনে হয় অ্যাপেন্ডিক্স 5, যদি সময় পাওয়া যায় তাহলে অ্যাপেন্ডিক্স 4 চেষ্টা করা যায়। অ্যাপেন্ডিক্স 3টা আমি করেছি, কিন্তু এটা সবাই চেষ্টা মানে সবসময় চেষ্টা না করাও যায়, কারণ ছেলেমেয়েরা ক্লাস করতে খুব উৎসাহী নাও হতে পারে। প্লাস হচ্ছে যে সব বইতে গোটা জিনিসটা হয়তো থাকে না, এই জন্যই থাকে না। কিন্তু এটা কঠিন না, জিনিসগুলো খুব সোজা। তো এটা হচ্ছে অনেকটা আমাদের ওই মাঝখানের ওয়েভটা হচ্ছে, এটা আমাদের অরণ্যদেবের মতো। তাই অরণ্যদেবের বাঁদিকে ছবি আছে, ডান দিকে ছবি আছে, মাঝখানে নেই। কারণ আমরা শুনতাম যে ছোটবেলায় বই পড়তাম, তাতে লেখা থাকতো অরণ্যদেব হচ্ছেন চলমান অশরীরী। ওই অশরীরী ব্যাপারটা মিডিল পয়েন্টে আছে। তো মানে ওয়াকিং স্পিরিট, মানে শ্যাডো বলা যেত বা নাও বলা যায়, হোয়াট এভার, যাই হোক। তো এইটা হচ্ছে তাই জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট। আমি প্রথমে অ্যাপ্রক্সিমেশন গুলো বলবো, এর কিছু ইউজও বলবো। তো এটা মানে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট হচ্ছে টানেলিং, এবং টানেলিং প্রবাবিলিটির একটা এক্সপ্রেশন আসে, যেটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলছি, একদম বাঁদিকে লেখা আছে যে V0 আছে, E আছে, আর K1টা তো আমরা জানি স্কোয়ার রুট অফ 2m বাই h ক্রস স্কোয়ার V0 মাইনাস E। তো এইটা ডেরিভেশন অ্যাপেন্ডিক্স 4 এ ইকুয়েশন 10 হিসেবে পাওয়া যাবে, এবং অ্যাপেন্ডিক্স 3 তে ইকুয়েশন 12 প্রাইম হিসেবে পাওয়া যাবে। এইটা হচ্ছে একটা এক্সাক্ট রেজাল্ট। এবং সাইন এইচ মানে আমরা এটা বলে নেওয়া ভালো, সাইন এইচ মানে হাইপারবোলিক সাইন, এটা হচ্ছে e টু দা x মাইনাস e টু দা মাইনাস x বাই 2। আচ্ছা, এবার প্রথম হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা এবং যেটা ইউজুয়াল, যে K1 এটা লার্জ, এটাকে অনেক সময় বলা হয় থিক বেরিয়ার অ্যাপ্রক্সিমেশন। এটাই সবচেয়ে বেশি চালু, এটাই ফেভারিট। তো তখন সাইন এইচ এটাকে মানে সাইন এইচ এক্স, এটা এক্সটা যদি বড় হয় তাহলে ই টু দা এক্স, আর ই টু দা মাইনাস এক্সটাকে নেগলেক্ট করা যায়, তাহলে ই টু দা এক্স বাই 2 হয়। তাহলে সাইন এইচ K1 এটা হচ্ছে ই টু দা K1a বাই 2। এটা এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে টি মড স্কোয়ারের একটা এক্সপ্রেশন বেরোয়। এবার যেহেতু ই টু দা 2K1 এটা বেশ লার্জ, তাই জন্য ওই নিচের 1 প্লাস এটাকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 1 বাই এইটা। এবার এটাকে উল্টে নেওয়া গেল, উল্টে নিয়ে গিয়ে 2 নম্বর ওই ছোট ছোট আই করে 2 নম্বর লেখা আছে। তো এইটা হচ্ছে একটা নিয়ার এক্সাক্ট রেজাল্ট, এবং এটা মানে বহুল প্রচলিত একটা রেজাল্ট। আমি বলছি যে এক্সাক্ট রেজাল্ট এটা নয়, কিন্তু বেশিরভাগ সময় এটাই ব্যবহার করা হয়ে থাকে। উল্টো দিকটা আছে, উল্টো দিকটা খুব কম ব্যবহার করা হয়, কিন্তু যাই হোক, K1 এটা খুব ছোট, যেটাকে থিন বেরিয়ার অ্যাপ্রক্সিমেশন বলা যায়। এবং এটাও তো ওই a টেন্ডস টু 0 থিন বেরিয়ার, আর K1a টেন্ডস টু 0। তখন এই সাইন হাইপারবোলিক ওইটা ই টু দা এক্স, এটা এক্সপান্ড করলে ই টু দা এক্স হচ্ছে ছোট যখন এক্স, তখন 1 প্লাস এক্স বলে বলা যায়, প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ওটা লাগে না। তো 1 প্লাস এক্স আর মাইনাস 1 মাইনাস এক্স এরকম করলে ওটা এক্স হয়, কারণ 2x বাই 2 which becomes x, তাহলে সাইন এইচ K1a এটা হচ্ছে K1। এবার হচ্ছে এইটা এখানে বসিয়ে দেওয়া হলো, এই 1 নম্বর এক্সাক্ট ইকুয়েশনে এটা বসিয়ে দেওয়া হলো, তাহলে এইটা V0 মাইনাস ই একটা ওপর নিচে কেটে গেল, তাহলে 1 বাই 1 প্লাস ওই V0 স্কোয়ার a স্কোয়ার বাই 16e, যেটা 3 নম্বর ইকুয়েশন, এবং which roughly shows a যেহেতু খুব ছোট, যে টি মড স্কোয়ার ইজ অলমোস্ট ইকুয়াল টু 1, সুতরাং এটা টানেলিং খুব বেশি হবে যদি খুব থিন বেরিয়ার হয়। এইটার ব্যবহার
ওই এসটিএম যেটা স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, সেখানে এইটার ব্যবহার আমরা কিছুটা দেখতে পাবো। একটা আছে পরে সলিড স্টেটে পড়ানো হয় যে ডেল্টা ফাংশন ভেরিয়ার, একটা ক্রনিক পেনি মডেল আছে, যে মডেলটা আসলে বলতে চায় যে ব্যান্ড কি করে হয়। তো এই ক্রনিক পেনি মডেলে একটা ডেল্টা ফাংশন ভেরিয়েস অফ দ্য ভেরিয়ার এ টেন্ডস টু জিরো, কিন্তু ভি0 টেন্ডস টু ইনফিনিটি। ভি0 এ ইজ ইকুয়াল টু 1। আমরা জানি যে ডেল্টা ফাংশনের ইন্টিগ্রাল করলে অর্থাৎ টোটাল এরিয়াটা 1 হয়, তো তাই জন্য এটা ডেল্টা ফাংশন ভেরিয়ার। তো এরকম যদি হয় তাহলে আমরা কি পাবো ওই আমাদের রেজাল্ট থেকে, সেইটা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে এ মানে আমি খুব ছোট একটা কিছু ধরলাম, এ হচ্ছে এপসিলন, এপসিলন টেন্ডস টু জিরো, এরকম একটা জিনিস। তাহলে ভি0 এ যেহেতু 1, তাহলে ভি0টা হচ্ছে 1/এপসিলন। তাহলে কে1 এটা হচ্ছে ওই স্কোয়ার রুট অফ ওই ভি0 মাইনাস ই ইত্যাদি আছে, তাহলে সেটা 1/√এপসিলন এরকম হয়ে যাবে। আর ইন্টু হচ্ছে এপসিলন এর জন্য, তাহলে এটা গুণ করলে √এপসিলন, তাহলে সাইন এইচ কে1 ইজ এগেন ভেরি স্মল, সো ইট বিকামস কে1। তাহলে 3 নম্বর যে ইকুয়েশনটা আমরা একটু আগে দেখেছি, সেটা থেকে আমরা এটা পেতে পারি যে ফাইনালি একটা 4 নম্বর ইকুয়েশন 1/1 প্লাস 1/16e, যেটা দেখাচ্ছে রাফলি ই যদি খুব বেশিও না হয় তাহলেও কিন্তু টানেলিং প্রবাবিলিটিটা বেশ ভালো হবে। সো ডেল্টা ফাংশন ভেরিয়ার সবসময়তেই অ্যালাউ করে টানেলিং, এবং অনেকটা টানেলিং অ্যালাউ করে। এইটা হচ্ছে এখানকার প্রতিপাদ্য বিষয়। 4 হচ্ছে যে ঠিক বেরিয়ার কিন্তু রেক্ট্যাঙ্গুলার নয়। আমরা রেক্ট্যাঙ্গুলার বেরিয়ার ব্যবহার করেছি যে ভি0টা কনস্ট্যান্ট। এই ভি0টা যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে তখন আমরা কি করতে পারি? তো ভি এক্স এরকম একটা বলছি ভি0র বদলে, এবং আমি রাফলি বলছি যে ওই ভি এক্স এর মোটামুটি কোনো ধরনের একটা অ্যাভারেজ যদি করি সেইটাই ভি0 এরকম, এবং ভি এক্সটা আছে এক্স ইকুয়াল টু 0 থেকে টু সাম পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। তাহলে আমরা এই টানেলিং প্রবাবিলিটিটা কিরকম করে লিখবো? তো এইটা লেখাটা হচ্ছে যে আমরা প্রথমে এই যে একটু আগে ইকুয়েশনটা দেখানো হলো 16 ভি0 মাইনাস ই ইন্টু ই বাই ভি0 স্কোয়ার ই টু দ্য মাইনাস 2 কে1 এ, এটাকেই আমরা একটু মডিফাই করে লিখবো যে ই টু দ্য মাইনাস 2 কে1, এটা না লিখে আমরা একটা আই লিখবো, যেটা আইটা হচ্ছে একটা ইন্টিগ্রাল 0 টু এ, যেহেতু ভিটা ভ্যারি করছে 2m vx মাইনাস ই বাই এইচ ক্রস ডিএক্স। এইটা লেখার আইডিয়াটা এখান থেকে এসছে যে ভিএক্সটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে এটা আমি ভি0 লিখতে পারতাম, এবং ভি0 লিখলে ভি0 মাইনাস ইটা বাইরে বেরিয়ে আসতো, 0 টু এ ডিএক্স ইন্টিগ্রাল থেকে এ পেয়ে যেতাম। সো কে1 এটা রিগেইন করতাম, যেটা কে1 এ অরিজিনালি ছিল। এই আলফা ডিকের এক্সপ্লানেশনে এইরকম একটা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করা হয়, ওই যেহেতু ওইটা রেক্ট্যাঙ্গুলার নয়, একটা ডটার নিউক্লিয়াস আর হিলিয়াম বেরোলো, তো সেখানে যেটা পোটেনশিয়াল সেটা আমরা এটা দেখি যে একটা রিপালসিভ পোটেনশিয়াল আছে, তারপর একটা ইন্টেন্স একটা নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার অ্যাট্রাকশন, সেইটার জন্য ও একটা ডিপে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এটা খুব ভালো ডিসকাশন আছে, একটা আর.ডি. ইভান্সের মোটা সোটা বই আছে, কিন্তু আলফা ডিকের জায়গাটা খুব বড় নয়, 3-4 পাতা। তো দ্য অ্যাটমিক নিউক্লিয়াস বইটার নাম, এটা খুব ভালো বই, এবং এখানে এক্সপ্লানেশনটাও খুব ভালো আছে, যারা মনে করবেন তারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবং এই যে জিনিসগুলো করা হচ্ছে এইটা কিন্তু দেখো এখানে কিন্তু ওই প্রিফ্যাক্টর একটা আছে 16 ইন্টু ভি0 মাইনাস ই বাই ভি0 স্কোয়ার। আমরা বলেছি যে ভিএক্স এর অ্যাভারেজ একটা ভি0 আমি ওখানে বসিয়ে দেবো, হ্যাঁ, কারণ এই মূল যে জায়গাটা সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। ওই যেমন ওই আরহেনিয়াস ইকুয়েশনেও হয়ে থাকে যে প্রি এক্সপোনেনশিয়ালের থেকে এক্সপোনেনশিয়াল পার্টের গুরুত্ব অনেক বেশি।
সেই জন্য ওটাকেই একটু ঠিকঠাক করার চেষ্টা করা হয়, ওটাই সবচেয়ে সোজা। নেক্সট হচ্ছে যে মাস ডিপেন্ডেন্স। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনটাই ব্যবহার করব। তাহলে টি মড স্কোয়ার এইটা হচ্ছে, এবং 1 নম্বর ইকুয়েশনটা ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন। এখানে কিন্তু ডিনোমিনেটরের পি ফ্যাক্টর আমরা দেখবো যে সব মাসগুলো কেটে যাবে ওপর নিচে। হ্যাঁ, ওপরেও ওই একটা কে টু দা পাওয়ার 4 গোছের জিনিস আছে। তার মানে হচ্ছে যে ওই এম স্কোয়ার গোছের একটা জিনিস আছে, আর নিচেও কিন্তু কে টু দা 4 একটা অর্ডারে আছে, সুতরাং আবার এম স্কোয়ার আছে। সো এম গুলো কেটে যাবে, সুতরাং পি ফ্যাক্টরটাই কিছু নেই, 1/1 প্লাস সামথিং ওই ই টু দা পাওয়ারের মধ্যেই আছে। আর লার্জ কে ওয়ান এর জন্য তো আমরা এরকম ভাবে লিখতেই পেরেছি, এখানেও আমরা কে ওয়ান মানে স্কোয়ার রুট অফ এম। সুতরাং লার্জ মাস যদি হয়, অর্থাৎ সাধারণভাবে যেমন বলা হয় যে প্রোটন টানেলিংটা অনেক কম ইলেকট্রন টানেলিং থেকে, তো সেইটার কারণ হচ্ছে যে মাসটা স্কোয়ার রুটে আছে, কিন্তু মাসটা আছে ই টু দা পাওয়ার মাইনাসে। হ্যাঁ, সুতরাং তাই জন্য এইটা অনেকটা ঝপ করে অনেকটা কমে যাবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কটা ইউজ দেখে ফেলি। আমি এইগুলো বলতে চাইছি এই জন্য যে টানেলিংটা কত জায়গাতে ইম্পর্টেন্ট। কমলদা, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই। এইখানে এমটা কি কন্টিনিউয়াসলি ভ্যারি করবে? মানে আমরা যদি এরকম সিস্টেম নিই যে কন্টিনিউয়াস, এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এমটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, আমি বিভিন্ন সিস্টেম নিচ্ছি যার মাসটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, তাহলে সেক্ষেত্রে টানেলিং এর যে প্রবাবিলিটি, হ্যাঁ, সেটা কি এই এই জাস্ট ইকুয়েশনটা ফলো করবে, নাকি এর কোনো থ্রেশহোল্ড আছে? না না, থ্রেশহোল্ড কিছু নেই। এম আমি যত বাড়াবো তত তত টানেলিং কমতে থাকবে। কমতে থাকবে। হুম, এইটা হ্যাঁ, ঠিক আছে। 60-70। হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা, আমি কটা ইউজ দেখাচ্ছি এই জন্য যে যাতে ওই একটু মোটিভেশনটা পাওয়া যায়, কারণ এরপরে অঙ্কটা হবে। তো ইউজ গুলো তাই জন্য বলছি। একটা হচ্ছে হারমোনিক অসিলেটর বিয়ন্ড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আমরা জানি যে ক্লাসিক্যালি হারমোনিক অসিলেটর একটা -x থেকে +x অব্দি যাবে, যেখানে হচ্ছে যে কাইনেটিক এনার্জি মাঝখানে ম্যাক্সিমাম হয়ে ওই টার্নিং পয়েন্টে গিয়ে কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে, গোটা এনার্জিটা পোটেনশিয়াল হয়ে যাবে। ইট ইজ রিফ্লেক্টেড ব্যাক, এবং ওই অসিলেট করতে থাকবে দুটো ওই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের মধ্যে। যখন মাঝখানে থাকবে তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল ইজ 0। পরিষ্কার। তো এই জিনিসটা কেন কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে -x টু +x না হয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয়ে গেল? তার কারণ হচ্ছে যে এইখানে একটা ওই লাল দিয়ে অ্যারো দিয়ে দেখিয়েছি ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে ও যখন ধাক্কা মারছে, আমি দেখতে চাইছি ধরা যাক যে এক্স থেকে একটা কিছু x+Δx দূরে ওকে পাওয়া যাবে কিনা। তো তাহলে কি হলো যে আমি দেখতে পাচ্ছি যে ওই আমি লাল লাল কতগুলো ওই ইয়ে টেনেছি, ভার্টিক্যাল লাইনস ওইটা দিয়ে, এবং নীলের সঙ্গে একটা এরিয়া তৈরি হয়েছে হুইচ ইজ ফাইনাইট। তার মানে ওই ফাইনাইট এরিয়া দিয়ে ওই ওপরে কালো যে তীরটা আঁকা আছে, সেটার মানে হচ্ছে যে ওটা টানেল করে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ X প্লাস সাম Δx দূরে ওকে ডিউ টু টানেলিং পাওয়া যেতে পারে। আমি যদি ওইখানে আবার আরেকটা ছোট জায়গা ওরকম এঁকে ফেলি, তাহলে আমি আরেকটু দূরে পাওয়ারও একটা টানেলিং প্রবাবিলিটি একটা পাওয়া যাবে। সো ইন দিস ওয়ে ইট কন্টিনিউস আনটিল ইনফিনিটি ইজ রিচড। হ্যাঁ, এবং এটা উল্টো দিকেও সত্যি। এটা আমি যদি বাঁ দিকে যাই, যেহেতু হারমোনিক অসিলেটর বাঁ দিকটা সিমেট্রিক্যালি ফলো করে রিফ্লেকশন সিমেট্রি আছে, সুতরাং বাঁ দিকটাতেও একই হবে। আমি ক্রমশ ক্রমশ আস্তে আস্তে -ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারবো। তো তাই জন্য এইটা হয়, এবং এটা তো আমরা ব্যবহার করি যে আমি যখনই হারমোনিক অসিলেটরের কোয়ান্টাম মেকানিক্স করবো, তখন ইট গোজ ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি ইনস্টিড অফ -x টু +। 2 নম্বর হচ্ছে যে STM, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। বিনিং এবং আরেকজন 1981-এ
এটা হয়েছিল এবং কিছু একটা 86-87-এ তারা নোবেল প্রাইজ পেয়েছিল দুজন। তো এটা হচ্ছে এরকম একটা জিনিস যে এটা প্লেনলি একটা সার্কিট আছে, আমরা জানি সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যায়, আমি মাঝখানে একটা জায়গাতে একটুখানি ফাঁক রেখে দিলাম। এখানে ফাঁকটা খুব স্পেশাল। ফাঁকটা হচ্ছে যে এই টিপটা হচ্ছে যে একটা খুব ন্যারো নিডল লাইক টিপ, এবং ওই স্যাম্পল যেটা আছে এটা কিন্তু অনেকটা দূরে ছবিতে দেখানো হয়েছে, এটা আস্তে আস্তে অনেক কাছে চলে আসবে, কিন্তু স্টিল একটা ওই এয়ার গ্যাপ মতন রাখা হবে, যাতে কিনা যে আমি যখন পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি তখন ও ইলেকট্রন একটা জায়গা থেকে ফ্লো করে আর একটা জায়গায় যে যাবে, মাঝে যেহেতু কাটা আছে, কিন্তু এটা খুব খুব ছোট একটা গ্যাপ করা হয়েছে, সুতরাং ইট গোজ ভায়া টানেলিং। সুতরাং আমি যে কারেন্টটা পাবো সেটাকে আমরা বলবো যে টানেলিং কারেন্ট, এবং সেই টানেলিং কারেন্ট থেকে এই যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সেই স্যাম্পলটা ইলেকট্রন ডেন্সিটি, এটা সাধারণভাবে সলিড সারফেসের ইলেকট্রন ডেন্সিটি অ্যাট ভেরিয়াস পয়েন্ট, সেটা তার একটা ম্যাপিং একটা খুব সুন্দর পাওয়া যায়। তো এইটা হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, এবং নামটা থেকেই বোঝা যাচ্ছে যে টানেলিং না না হলে এটা হতো না আর কি, তার মানে এটা হয়। হুম। সুতরাং আহ, অরণ্যদেব না থাকলেও ইলেকট্রনরা এটা করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে এই মলিকিউল ফরমেশন বা ক্রনিক পেনি মডেল এর এর এসেনশিয়াল ব্যাপারটা কিরকম, যে দুটো অ্যাটম থেকে যখন মলিকিউল হয় আমরা জানি যে মলিকুলার অরবিটাল থিওরি একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল হয়, ইলেকট্রন শেয়ারিং হতে থাকে, এবং রাইট ফ্রম দ্য বিগিনিং অর্থাৎ ইনফিনিটি থেকে যেই ফাইনাইট ডিস্টেন্সে এলো তখনই কিন্তু ইলেকট্রন শেয়ারিংটা হতে থাকে, ওই যেটা আমরা বলি যে φa1 φb2 প্লাস φb1 φa2, এরকম আর কি। অর্থাৎ এ নিউক্লিয়াস বি নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন 1 বা ইলেকট্রন 2 যে কেউ থাকতে পারে, এবং এটাই যদি মাল্টিপল অ্যাটমস নিয়ে আমি পরপর সাজিয়ে যাই একটা ল্যাটিস স্পেসিং ধরে, তাহলে আমরা ক্রনিক পেনি মডেল ইজ দ্য সিম্পলেস্ট মডেল, যেটা দেখায় যে ওই বন্ডিং অরবিটালটা হচ্ছে একটা ভ্যালেন্স ব্যান্ড হয়ে যাবে, অ্যান্টি বন্ডিং অরবিটালটা আসলে একটা কন্ডাকশন ব্যান্ড হয়ে যাবে, এবং একটা দুজনের মধ্যে যেমন গ্যাপ থাকে এটা গ্যাপটা থাকবে, গ্যাপটা খুব সামান্য হতে পারে, গ্যাপটা বেশি হতে পারে, অ্যান্ড সো অন। ওই মেটাল সেমিকন্ডাক্টর ইনসুলেটর ইত্যাদি, কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর, এগুলো তফাৎ করা হয়। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি একটা অ্যাটমের পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ আর। তাহলে ওই অ্যাটমটা তো আছে একটা কিছু, হাইড্রোজেন অ্যাটম ধরলে ওয়ান স্টেটে আছে, যেটা একটা কালো একটা হরাইজন্টাল লাইন দিয়ে দেখানো হয়েছে। এবার আমি এখানে নিউক্লিয়াসটা এখানে রয়েছে, এবং যত আমি মানে জিরোতে যে প্লাসটা, অ্যাটমের মাথায় যে প্লাসটা লেখা আছে ওই প্লাসটা হচ্ছে নিউক্লিয়াসটা। এবার ইলেকট্রন কি ফিল করছে, ইলেকট্রন যত দূরে যাচ্ছে তত হচ্ছে এটা কমে যাচ্ছে, অর্থাৎ এটা কুলম্বস ল, সেটা কাজ করছে। আমি পাশে আরেকটা সিমিলার ফিগার রাখলাম, এটা ডান দিক বাঁ দিক রেখেছি, ডান দিক বাঁ দিকটা আসলে কিছু নয়, এটা হচ্ছে পরে ওয়ান ডাইমেনশনে জিনিসটাকে মানে ট্রান্সলেট করা হবে বলে আমি ডান দিক বাঁ দিক দিই, আর যেহেতু সুতরাং যে কোনো ডিরেকশনে একই হবে। তো এইখানে কি হচ্ছে যে তাহলে এই আমি তিনটে যে ছবি আছে তিনটে ছবি কনসিডার করার দরকার নেই, এটা আসলে ওই দুটো একসঙ্গে ডিসকাস করার জন্য আমি এটা রেখেছি। কিন্তু দুটো প্রথমে দুটো প্রথম বাঁদিকের দুটো ছবি দেখা যাক। তো এই ইলেকট্রন যেটা এই অ্যাটম এ অ্যাটম ধরা যাক, বাঁদিকেরটা এ অ্যাটম ডান দিকেরটা বি অ্যাটম, তো ইলেকট্রন 1 এ অ্যাটমের সঙ্গে ছিল, এবার ইলেকট্রন 1 এ বি অ্যাটমের দিকে যে চলে যেতে পারে কারণ হচ্ছে যে টানেলিং। যে কোনো একটা পয়েন্ট ধরলে সেখান থেকে দেখা যাবে যে ফাইনাইট ডিস্টেন্সে ইট কাভার্স এ ফাইনাইট এরিয়া। তো ফাইনাইট এরিয়ার মধ্যে দিয়ে টানেলিং হয়, সেটা আমরা একটু আগে দেখলাম। সুতরাং এই ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 ভাইস ভার্সা, তারা যে এ এবং বি নিউক্লিয়াসের মধ্যে এদিক ওদিক করতে পারে ইভেন হোয়েন দ্য ডিস্টেন্স ইজ লার্জ, সেইটার হচ্ছে একটা জাস্টিফিকেশন আসে
ফ্রম টানেলিং। এইটা এবার আমি একটা ট্রান্সলেশন দিয়ে দিয়েছি এনার্জিতে, যাতে কিনা আমি বলছি যে এই দূরে যখন আছে তখন তো এদের অ্যাট্রাকশনটা কমে গেছে, তো আমি বলছি যে সেইটা হচ্ছে একটা রিপালশনের মতন, এবং এই যেটা জিরোতে আছে, যেটা ওয়ান স্টেট যেটা দেখানো হয়েছিল কালো হরাইজন্টাল লাইন দিয়ে, আমি ধরে নিচ্ছি যে সেইটা হচ্ছে জিরো এনার্জিতে আছে। অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে আর একটা নিউক্লিয়াসে যেতে গেলে এটাকে অনেকটা কিছু ওভারকাম করতে হবে, যেটা হচ্ছে একটা পোটেনশিয়াল। আমি ফর সিম্পলিসিটি এটা আমি ওই একটা রেক্টাঙ্গুলার পোটেনশিয়াল রাখছি, ভিটা হচ্ছে ভি0, এবং ওর ইয়েটা উইডটা হচ্ছে এ। তাহলে এই রকম ছবিটা চলতে থাকবে। তাই বলতে চাইছি ওপরে যে তিনটে ছবি দেখিয়েছি, যেহেতু একটা সলিড যখন কনসিডার করা হবে তখন এটা তো চলছে বাঁ দিক ডান দিক, সুতরাং এই যে ছবিটা, এই ছবিটা চলতে থাকছে, এবং যে কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া সেইটা হচ্ছে যে পারমিসিবল। কারণ হচ্ছে আমরা দেখলাম যে ক্রনিক পেনি মডেল ইট অ্যালাউজ এ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টানেলিং প্রবাবিলিটি যখন হচ্ছে ভি0 টেন্ডস টু ইনফিনিটি কিন্তু এ টেন্ডস টু জিরো, এরকম সিচুয়েশন যেখানে মডেলটা করা হয়েছিল, এবং তখন ওই ব্যান্ডটা দেখা যায়, মানে অঙ্ক কোষে দেখানো যায় যে ব্যান্ডিং হচ্ছে। এইটা হচ্ছে সাকসেস অফ দ্য থিওরি। আচ্ছা, এইবার আমরা অঙ্কতে আসছি। অঙ্কতে আসাটা কিন্তু আসলে অঙ্কটা সোজা, কিন্তু অঙ্কটা টিডিয়াস। হ্যাঁ, আমি একটু একটু করে বলছি যে মোমেন্টাম এট দ্য লেফট হ্যান্ড সাইড প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2m e, এটা আমরা জানি। এইটাকেই আমরা বলছি যে k0h ক্রস। তাহলে ওই লেফট হ্যান্ড সাইডে যে ওয়েভ ফাংশন সেটা হবে ই টু দা আই k0x প্লাস আর ই টু দা মাইনাস আই k0x, যেটা আমাদের পুরনো প্রবলেমেও ছিল যে স্টেপ পোটেনশিয়াল। আরটা হচ্ছে রিফ্লেকশন অ্যামপ্লিটিউড। আচ্ছা, আমি এখন এল ফর দ্য লেফট, আর ফর দ্য রাইট, ঠিক আছে, এটা এম ফর দ্য মিডল করেছি। তাহলে pm মোমেন্টাম এট দ্য মিডল, এটা কত, যে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2m e মাইনাস v0, যদি ইটা v0 এর চেয়ে বেশি হয়। তো তখন তাহলে মিডলের ওয়েভ ফাংশনটা কিরকম হবে, যে সি সাম সি ই টু দা আই কে এক্স প্লাস সাম ডি ই টু দা মাইনাস আই কে এক্স, মানে একটা হচ্ছে ই টু দা আই কে এক্স পজিটিভ, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, হ্যাঁ, ওই 0 টু এ ওই জায়গাটার মধ্যে। আর একটা হচ্ছে যে ওই এ পয়েন্টে এসে আবার ও ব্যাক করতে পারে, সো ডি ই টু দা মাইনাস আই কে। আর একটা রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে যে আবার হচ্ছে যে ওটা স্কোয়ার রুট অফ মোমেন্টটা হচ্ছে স্কোয়ার রুট অফ 2m e, কারণ হচ্ছে ওখানে পোটেনশিয়ালটা আবার জিরো হয়ে গেছে, সুতরাং ওটা একদম লেফটের মতন। সুতরাং রাইট হ্যান্ড সাইডের ওয়েভ ফাংশনটা সামথিং ইন্টু ই টু দা আই k0x প্লাস সামথিং ই টু দা মাইনাস আই k0x, কিন্তু ই টু দা মাইনাস আই k0x মানে সেটা হচ্ছে ডান থেকে বাঁ দিকে আসবে, ফাইনালি ডান দিক থেকে বাঁ দিকে আসার কোনো রাস্তা নেই, বিকজ দেয়ার ইজ নো রিফ্লেক্টর। সুতরাং শুধু টিটা থাকবে, এবং টিটাকে আমরা বলবো ট্রান্সমিশন অ্যামপ্লিটিউড। টি এর মড স্কোয়ারটা হচ্ছে আসলে টানেলিং প্রবাবিলিটি ইন দা আদার কেস। আচ্ছা, তো ফিজিক্যাল কারণে ইউটা জিরো, তাহলে রাইট হ্যান্ড সাইডের সাইডটা হচ্ছে টি টু দা আই k0। এটাই হচ্ছে যে যদি v0টা বেশি হয়, তাহলে ওই যে আমরা বলছিলাম যে কে মানে ik1, এইটা ব্যবহার করলেই হবে। সুতরাং ই লেস দ্যান v0 এর জন্য ওই কে স্কোয়ারটা শুধু পাল্টাবে, এবং কে স্কোয়ারটা পাল্টালে সাই এম যেখানে ছিল বেসিক্যালি ই টু দা আই কে এক্স ই টু দা মাইনাস আই কে এক্স, সেইটা হচ্ছে ই টু দা মাইনাস k1x আর ই টু দা প্লাস k1x, এরকম হয়ে যাবে। তাহলে ই লেস দ্যান v0 এর কথাটা আমরা পরে ভাববো, ই গ্রেটার দ্যান v0 এর কেসটা আমরা প্রথমে দেখব। চারটে ইকুয়েশন হবে, কারণ হচ্ছে দুটো বাউন্ডারি আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে বাঁদিক এবং মিডল তাদের একটা মিলন ক্ষেত্র, অর্থাৎ ওয়েভ ফাংশন তার ফার্স্ট ডেরিভেটিভ দুটোই ম্যাচ করতে হবে। আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, যেটা মিডল এবং ডান দিক এই দুদিকের যে ওয়েভ ফাংশন এবং তার ডেরিভেটিভ ম্যাচ করতে হবে। তাহলে চারটে ইকুয়েশন খুব সোজা লেখা,
কারণ হচ্ছে যে সাইগুলোর ফর্মগুলো আমরা লিখে ফেলেছি। তো এইটা হচ্ছে 4টে ইকুয়েশন হলো। এবার হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটাই এটাই বড়, কারণ হচ্ছে যে স্ট্র্যাটেজিটা প্রথমে ঠিক করতে হয়। তো স্ট্র্যাটেজিটা আমরা কিরম করে করব, যে প্রথমে 1 এবং 2 নম্বর ইকুয়েশন এখান থেকে 8টা এলিমিনেট করে দেবো। তাহলে হচ্ছে যে আমি সি আর ডি এর মধ্যে একটা রিলেশন পাবো, এটার নাম দেবো ইকুয়েশন 5। 3 এবং 4 এর মধ্যে থেকে আমরা টিটা এলিমিনেট করে দেবো। এটা জাস্ট এলিমিনেশন এবং পুট ব্যাক এর তো আসলে খুব একটা সিডির মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে, যেটার নাম হচ্ছে ইকুয়েশন 6। 5 এবং 6 থেকে সি এবং ডি দুজনকে আলাদা করে বার করা যাবে, যাদের নাম হচ্ছে 7 এবং 8। এবং এই 7-8কে এবার 1 এবং 3-এ বসিয়ে আর এবং টি এটা বার করতে হবে, যেটার নাম হচ্ছে 9 এবং 10। সো এই হচ্ছে স্ট্র্যাটেজি। আমার মনে হয় যে এটা খুব ডিটেইলে কিছু বলার দরকার নেই, গোটা অঙ্কটা এখানে কষে দেওয়া আছে। তো মানে কারোর কিছু অসুবিধে যদি পরে হয় তাহলে মানে একটা পোস্ট করে দিতে হবে, তাহলেই হবে। তো আমি এবার এই স্ট্র্যাটেজিটা খুব ছোট্ট করে ওপরের ডান দিকে একটু লিখে দিয়েছি, অ্যাপেন্ডিক্স 3 চলছে। আচ্ছা, এগুলো কিচ্ছু ভয় পাওয়ার নেই। এই 5, 6, 7, 8, 9 সমস্ত বলা আছে কোনটা কিভাবে আসছে। ওকে, দেখতে একটু বড়, কিন্তু ভয় পাওয়ার মতন কিছু না, খুব সোজা। আচ্ছা, সি ডি পাওয়া গেছে, আর পাওয়া গেল, আর এর মড স্কোয়ার বার করা হলো। আচ্ছা, এইবার হচ্ছে ইন্টারেস্টিং জায়গা, আর এর মড স্কোয়ার বার করা হয়েছে। এইটা শেষ অব্দি দাঁড়িয়েছে 2। আচ্ছা, 9 নম্বর ইকুয়েশনটা হচ্ছে ফর আর, আর এর মড স্কোয়ার হচ্ছে তার পরের লাইনে, তলায় সেটা একটু মানে সোজা করা হয়েছে যে কিন্তু এখানে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে আর এর মড স্কোয়ারটা 0 নয়। 0 নয়টা হচ্ছে একটা কোয়ান্টাম এফেক্ট, কারণ হচ্ছে আমি ধরেছি যে ই ইজ গ্রেটার দ্যান বি0, তার মানে ওটা ডান দিকে চলে যাওয়ার কথা ছিল ক্লাসিক্যালি, কিন্তু কিছুটা বাঁ দিকে তার মানে যাচ্ছে। তাহলে এইটা একটা কোয়ান্টাম এফেক্ট প্রথম। এবার এখান থেকে আমি টি বার করলাম, 10 নম্বর ইকুয়েশন আমরা বলেছিলাম সেটা। হুম যে আর এবং টি এটা বার করব 9 এবং 10 নম্বর ইকুয়েশনে, টি তাহলে টি মড স্কোয়ার। আচ্ছা, আমি এখানে আর এবং আর স্কোয়ার, আর মড স্কোয়ার বা টি মড স্কোয়ার যখন বার করেছি, এটা ছোট করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে আমি নিচে একটা এক্সটার এক্স রেখে দিয়েছি, ওইটা কিন্তু এক্সটা বসাতে হবে। এক্সটা কত, এটা ওই 8 নম্বর ইকুয়েশনের পাশে লেখা আছে। প্রথম লাইনে এই পাতায় ডান দিকে। কে প্লাস কে জিরো হোল স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, কে প্লাস কে হোল স্কোয়ার ইন্টু দা 2i k a। ওকে, এইবার আমি এক্সটাকে একটু ইলাবোরেটলি দেখাচ্ছি। সো এক্সটার এক্স একটা বার করে দিয়েছি, এটা কত হবে, এবং তাহলে আর এর মড স্কোয়ারটা আসলে কত, ওই নিচে এক্সটার এক্স যেটা ছিল সেটা বসিয়ে দেওয়া হয়েছে। সো ইট গিভস ইউ ইকুয়েশন 11। এবং টি এর মড স্কোয়ার আসলে কত সেটাও হচ্ছে, আগে আমি ওই নম্বরটা দিইনি ইকুয়েশন নম্বরটা, কারণ হচ্ছে এক্সটার এক্স লেখা ছিল, এবার সেটা বার করা হয়ে গেছে, এটা 12 নম্বর ইকুয়েশন। দেখবার মতো জিনিস হচ্ছে যে আর এর মড স্কোয়ার এটাও অসিলেটরি, কারণ একটা কোসাইন ফাংশন ওপরেও আছে নিচেও আছে। টি এর মড স্কোয়ারও অসিলেটরি, কারণ একটা কোসাইন ফাংশন নিচে আছে। এবং cos 2ka এটা যদি 1 হয়, টি এর মড স্কোয়ারটা 1 হয়ে যাবে। অর্থাৎ কমপ্লিট ট্রান্সমিশন হয়ে যাবে। এটা ওই cos ফাংশনটাকে 1 বসালে এবং নিচেটাকে সিম্পলিফাই করলে ওপরটা পাওয়া যায়, এবং ওপর নিচে কেটে গিয়ে 1 হয়ে যাবে, খুব সোজা। এটা তো একদম ছোটবেলার অঙ্ক, সুতরাং এইগুলো নিয়ে আর বেশি সময় কাটানোর দরকার নেই। এইবার আমরা ওই রামজোয়ার টাউনসেন্ড এফেক্টটায় আসবো। আমি তার আগে দুটো জিনিস বলে নিই, যে এই দুটো দেখানো যাবে, এইটা মাস্টারমশাইরা করবেন। সেটা হচ্ছে যে
এক নম্বর হচ্ছে যে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি মড স্কোয়ার মাইনাস ডি মড স্কোয়ার হচ্ছে কে জিরো ইন্টু টি মড স্কোয়ার। এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে নেট প্রবাবিলিটি কারেন্ট অ্যাট দ্য রাইট হ্যান্ড সাইড, কারণ প্রবাবিলিটি কারেন্ট এবার তো মিডল জায়গাতে রয়েছে, কারণ হচ্ছে যে ওখানে পার্টিকেল প্রপার্টি রয়েছে, কারণ ওখানে ই ইজ গ্রেটার দ্যান ভি জিরো। তাহলে সি এর মড স্কোয়ার যেটা, সেটা হচ্ছে ইজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ই টু দা আই কে এক্স, তার মানে হচ্ছে ওটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর ডি এর মড স্কোয়ার যেটা, সেটা ডান দিক থেকে বাঁ দিকে আসছে, ওই 0 to a ওই জায়গাটার মধ্যে। তাহলে নেট যেটা ডান দিকে যাবে, অর্থাৎ যেটা টি দিকে যাবে, সেইটা হচ্ছে কে জিরো টি স্কোয়ারের সঙ্গে সমান হবে। অর্থাৎ নেট প্রবাবিলিটি কারেন্ট এট দ্য রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা এক্সপ্রেশন, এবং এটা মিলবে। এটা এই সি মড স্কোয়ার, আমরা সি বার করে দিয়েছি, সি মড স্কোয়ার মাইনাস ডি মড স্কোয়ার এটা করতে হবে, এটা কে দিয়ে গুণ করতে হবে, এবং দেখানো যাবে যে এটা হচ্ছে কে জিরো টি মড স্কোয়ার। এবং এটা আমি এক্সট্রা এক্স দিয়েই লিখে দিয়েছি, কারণ হচ্ছে যে সি মড স্কোয়ার ডি মড স্কোয়ার এক্সট্রা এক্স এর ওই অত বড় এক্সপ্রেশন কিছু লিখতে হবে না, এক্সট্রা এক্স দিয়ে করলেই হবে। হুম, এক্সট্রা এক্স ওপর নিচে কেটে যাবে। 2 নম্বর যেটা দেখানোর, সেটা হচ্ছে যে বাঁদিকে যে কে জিরো ছিল আমার ইনসিডেন্ট কারেন্ট, হ্যাঁ প্রবাবিলিটি কারেন্ট, সেটা হচ্ছে কে জিরো আর আর মড স্কোয়ার, অর্থাৎ যেটা হচ্ছে ব্যাক করে গেল, রিফ্লেকশন হলো, আর বাকিটা হচ্ছে যে কে জিরো টি মড স্কোয়ার যেটা ট্রান্সমিশন হলো। সো এইটা হচ্ছে প্রবাবিলিটি কারেন্টের কনজারভেশন। হুম, এই দুটো খুব সোজা দেখানো, প্রায় সব ইকুয়েশন গুলোই লেখা আছে, সুতরাং বসিয়ে দিলেই দেখা যাবে। এবং এই আর মড স্কোয়ার টি মড স্কোয়ার দুজনের বিহেভিয়ারই অসিলেটরি, দিস ইজ নন ক্লাসিক্যাল। এই নন ক্লাসিক্যাল জিনিসটা আসল কোয়ান্টাম মেকানিক্স শুরুর অনেক আগে 1921 সালে এই অবজারভেশনটা হয়েছিল, যে এরা দুজন আলাদা আলাদা করে করেছিলেন, রামসওয়ার এবং টাউনসেন্ড। সেটা হচ্ছে যে ইলেকট্রনকে চালনা করা হয়েছিল ওই নোবেল গ্যাস অ্যাটম, হুম, তার মধ্যে দিয়ে। এটা মানে সাধারণভাবে যেটা মনে করা হতো যে নোবেল গ্যাস অ্যাটম যেহেতু ওই ক্লোজড শেল কনফিগারেশন, সুতরাং তারা ইলেকট্রন খুব নিতে চাইবে না, এদের রাফলি ইলেকট্রন অ্যাফিনিটিও 0, তাহলে ইলেকট্রন গুলো নিশ্চয়ই চলে যাবে ওপাশে। হুম, কিন্তু যেটা দেখা গেছিল সেটা হচ্ছে যে, এবং তার সঙ্গে আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি এই আমার আমি যে ইলেকট্রন পাঠাচ্ছি তার যদি এনার্জি বাড়ানো যায়, তাহলে কি হবে, আরো বেশি বেশি ও পাশে চলে যাবে। কিন্তু সেটা হয়নি। এটা ইন্টারেস্টিং ছিল, যেটা দেখানো গিয়েছিল সেটা হচ্ছে যে মিনিমা ইন স্ক্যাটারিং ছিল, অর্থাৎ যেটা রিফ্লেক্টেড বিম তার মিনিমাম পাওয়া যাচ্ছিল, যে স্পেসিফিক স্পেসিফিক কিছু এনার্জি ভ্যালুতে তারা ফুললি ট্রান্সমিটেড হয়ে যাচ্ছিল, সুতরাং স্ক্যাটারিং কিছু হচ্ছিল না, যেটাকে বলা হয় রেজোনেন্ট ট্রান্সমিশন। এবং এর প্রথমটা এটা অ্যাবাউট 1 ইলেকট্রন ভোল্ট, এটা দেখা গিয়েছিল। নিলস বোর সাজেস্ট করেছিলেন এইরকম একটা জিনিস, আমি দু এক জায়গায় দেখেছি, সর্বত্র দেখিনি, তাই জন্য আমি একটা অ্যাস্টনিশমেন্ট এটা দিয়ে রেখেছি। উনি বলেছিলেন যে একটা ওই স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল মডেল করে দেখতে পারো, এটা হয়তো দেবে। তো সেটা দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো উনি বলেছিলেন যে এরকম, যে রেডিয়াসটা যদি সিগমা হয়, তাহলে আমি এ যেটা নেব সেটা হচ্ছে 2 এর মতন, অর্থাৎ 2 সিগমার মতো, অর্থাৎ টোয়াইস দ্য রেডিয়াস ডায়ামিটার আর কি। ভি জিরো ইজ লেস দ্যান জিরো, কিন্তু কেটা ইজ গ্রেটার দ্যান কে জিরো ন্যাচারালি। তো এখানটা এরকম, এটা স্কোয়ার মানে ইলেকট্রন, এই বাঁদিক থেকে ইলেকট্রন আসছে ওপরে, বাঁদিকের ওপরের যে অ্যারোটা, বাঁদিকে নিচের অ্যারোটা হচ্ছে ইলেকট্রন ফিরে যাচ্ছে, মাঝখান দিয়ে যাচ্ছে, মাঝখানটায় হচ্ছে যে আমার ওই নোবেল গ্যাস অ্যাটম গুলো আছে, তার জন্য একটা স্কোয়ার ওয়েল আছে, সেটা স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল, এটা যত শ্যালোই হোক না কেন একটা আছে। তো যেটা দেখা যায়, যেটা দেখা গেল, আমাদের ছবির সঙ্গে এই ছবির কি তফাৎ, এই ছবিতে হচ্ছে এই ভি জিরোটা নেগেটিভে আছে। তার মানে কি, যে আমার যেটা কে, সেই কেটা হচ্ছে কে জিরোর চেয়ে বড় হলো, কারণ এখন হয়ে গেল যে ই মাইনাস ভি জিরো স্কোয়ার রুট ছিল, সেটা ই প্লাস ভি জিরো হয়ে গেল। তো কিন্তু বিহেভিয়ার তো একই আছে, বিহেভিয়ারে কিছু তফাৎ হয়নি। এবং আমরা দেখলাম যে এই যে ওপরে
ট্রান্সমিশনের আমরা এক্সপ্রেশন বার করেছি, এই যে টি স্কোয়ার টি মড স্কোয়ার এটা হচ্ছে 1, যখন cos 2k এটা হচ্ছে 1, এটা মাঝে মাঝেই 1 হচ্ছে, তাই না? তাহলে এই রকম ছবিটা হচ্ছে এই ডান দিকের ছবিটা, যে ই বাই ভি জিরোর এগেনস্টে টি মড স্কোয়ার যদি প্লট করা যায় তাহলে একটা এরকম ছবি পাওয়া যায়। হুম? এই ছবিটা দেখায় যে যখন টি মড স্কোয়ার 1, তার মানে রিফ্লেকশন কিছু হচ্ছে না, গোটাটাই চলে যাচ্ছে। কিন্তু আবার মাঝে মাঝে কতগুলো পয়েন্টে যখন টি মড স্কোয়ারটা মিনিমাম আছে, তার মানে কি যে তখন অনেকটা করে রিফ্লেকশন হয়ে যাচ্ছে। তো এইটা ক্লাসিক্যালি একদমই বোঝা যেত না। ক্লাসিক্যালি ভাবা হতো যে হয় জিনিসটার এনার্জি বাড়ালে ওই ট্রান্সমিশনটা বাড়বে, কিন্তু ইট শুড বি এ কন্টিনিউয়াস ফাংশন। তো এই যে অসিলেটরি বিহেভিয়ার, এইটা কিন্তু খুব স্পেশাল, এবং এইটা এখানে নতুন ভাবে পাওয়া গেল। আমরা অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, কেউ কিছু বলবেন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস হ্যাঁ, বলো। বলছি, এই এই যে এখন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে ওই ওপর দিকটা, এই আর মড স্কোয়ার প্লাস টি মড স্কোয়ার ইকুয়াল টু 1, হ্যাঁ, হ্যাঁ, এইটা মানে স্টেপ পোটেনশিয়াল যেগুলো ছিল, মানে যেগুলো কিছুটা সিম্পলার প্রবলেম ছিল, হ্যাঁ। সেইখানে এই জিনিসটা তো মানে ওই রকম ভাবে আসছিল না বোধহয়, তাই তো? মানে এইখানে এই যে রিলেশনটা এলো, ওখানে মানে ওখানে এসেছে, ওখানে এসেছে। ওই প্রবাবিলিটি ওখানে কারেন্টের টার্মস। হ্যাঁ, লেফট হ্যান্ড ফিগার আমি বললাম, লেফট হ্যান্ড ফিগারে যা এসছে, রাইট হ্যান্ড ফিগারে শুধু ওই টি এর দিকে যেহেতু পার্টিকেল প্রপার্টি নেই তাই জন্য আসেনি। হ্যাঁ, কিন্তু এখানে তো পার্টিকেল প্রপার্টি রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। সো তাহলে এইটা হচ্ছে যে ওই রামজাওয়ার টাউনসেন্ড এফেক্ট। কিন্তু অ্যাপেন্ডিক্স 3-তে আমরা আরেকটু আমাদের বাকি আছে। আমরা কেস 1টা কনসিডার করেছি, কেস 2 হচ্ছে ইজ লেস দেন ভি0, যেটা হচ্ছে টানেলিং এর কেস। হ্যাঁ, তো আমি লিখে দিয়েছি প্রথম লাইনে যে জাস্ট পুট কে ইকুয়াল টু আই কে 1 এভরিওয়্যার। তাহলে আমরা আর এর এক্সপ্রেশন যেটা পাবো, আগে 9 নম্বর ছিল, এখন 9 প্রাইম, তাই জন্য করা হয়েছে। সো একটা করসপন্ডিং আর মড স্কোয়ার এখানে হবে। আমি এক্স প্রাইমটাকে এক্সটাকে এক্স প্রাইম বলে বলছি, সুতরাং এক্স স্টার এক্স যেটা ছিল সেটা এক্স প্রাইম স্টার এক্স প্রাইম এরকম হবে। আমি এক্স প্রাইম মানেটা কি সেটা তলায় লিখে দিয়েছি, কারণ হচ্ছে যে এখন আর কে গুলো নেই, কে গুলো সব আই কে 1 দিয়ে রিপ্লেস করা হয়ে গেছে। সেটাই করার কথা ছিল, এটা আমরা আগে বলে দিয়েছিলাম। এবং টি এর ইয়েটাও এক্সপ্রেশনটাও পাল্টে গেছে, এবং সেটা হচ্ছে যে 10 প্রাইম বলা হচ্ছে, আগে যেটা 10 ছিল। সো টি মড স্কোয়ার সুটেবলি রিপ্লেসড হয়ে যাবে। আচ্ছা, এইবার এখানে যদি আমরা এইগুলো বসিয়ে দিই, এই এক্স প্রাইম স্টার এক্স প্রাইম এটা আমরা বার করেছি, এটা বার করে যে কিছু একটা বেরিয়েছে, এইটা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে এটা আর এর মড স্কোয়ারের একটা ফাইনাল এক্সপ্রেশন পাওয়া যাবে। এটা আমি ইচ্ছে করে ওই 4e⁻²k1a এটা কাটিনি, এটা ওপর নিচে কেটে যাবে আসলে, কিন্তু এটা কাটিনি কারণ হচ্ছে যে এর সঙ্গে টি এর মড স্কোয়ারটা লিখলে এটা এক্ষুনি দেখা যাবে যে আর মড স্কোয়ার প্লাস টি মড স্কোয়ার 1 আবার হচ্ছে। এটা কিন্তু ই ইজ লেস দ্যান ভি0 এই সিচুয়েশনে। আগের বার ই ইজ গ্রেটার দ্যান ভি0 ছিল, কিন্তু যেহেতু এখন দুটো পাশেই একদম বাঁ দিকে এবং একদম ডান দিকে পার্টিকেল প্রপার্টিটা রয়েছে, সুতরাং আমি এই কনজারভেশনটা দেখাতে পারি। এইবার টি মড স্কোয়ারটাকে ছোট করা হয়েছে, ছোট করে 12 প্রাইম যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে দিস ইজ এক্সাক্ট ইকুয়েশন ফর দ্য টানেলিং কেস, তো সেইটা ওকে, এই অবধি ঠিক আছে। এগুলো কিছু নেই এখানে, জাস্ট হচ্ছে যে কিছু মানে অঙ্কটা কষা আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে এটা জাস্ট হচ্ছে যে ওই কমপ্লেক্স নাম্বার, সুতরাং কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হয়। আর দু একটা ট্রিক আছে। এই ট্রিক, যেমন একটা ট্রিক হচ্ছে এইরকম যে এই এটা যে ওপরের লাইনটা দেখা যাচ্ছে 1 - e⁻²k1a, এই জিনিসটাকে সহজ করার জন্য করা হয়েছে কি যে এই 1টাকে লেখা হয়েছে e⁻k1a ইন্টু e⁻k1a। এটা লিখে e⁻k1a টাকে
বার করা হয়েছে। হুম এই রকম করে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, এবং তারপর সাইন এইচ আর কস এইচ ইত্যাদি। আর কস হাইপারবোলিক স্কোয়ার এটা হচ্ছে যে 1 + সাইন হাইপারবোলিক স্কোয়ার, এইটা ব্যবহার করা হয়েছে। এটাও খুব সোজা, ওই e⁻x e⁻−x করে লিখে কাটাকুটি করলে এটা বেরিয়ে আসবে। সুতরাং এর মধ্যে একটা মানে বেশ বড়সড় কিছু গোলমেলে ব্যাপার নেই। সো অ্যাপেন্ডিক্স 3 এখানে শেষ হয়ে গেল। অ্যাপেন্ডিক্স 3টা সাধারণভাবে আমি বলবো না খুব একটা, মানে এনকারেজ করছি না যে পড়ানোর জন্য, এটা একটু মানে বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কিন্তু অ্যাপেন্ডিক্স 4টা অবশ্যই পড়ানো যায়, যেটা হচ্ছে শুধু টানেলিং কেস। অর্থাৎ ইন্টারেস্টিং রামজাওয়ার এফেক্টটা আমাদের নেই, সিলেবাসেও নেই, টানেলিংটাই রয়েছে। এটা আমি বলে দিলাম ফর কমপ্লিটনেস, কিন্তু শুধু টানেলিংটা এক্সপ্লেন করার জন্য ইজ লেস দ্যান v0 এইটাই সাফিসিয়েন্ট। ইজ লেস দ্যান v0 এর জন্য আমাদের মিডল পোর্শনে এই যে সাই এমটা, এটা ওই 5-6 নম্বর লাইনে একটা লাল দিয়ে আন্ডারলাইন করা হয়েছে, ওইটা হচ্ছে সাই মিডল। এবং আমরা এখানে শুধু টি মড স্কোয়ারে ইন্টারেস্টেড। হ্যাঁ, আর মড স্কোয়ার আমাদের আমরা বার করতে চাইলে পারি একই রকম প্রসিডিওরে, কিন্তু আমাদের টি মড স্কোয়ারটাই ইম্পর্টেন্ট। তো আমরা ইকুয়েশন গুলো আরেকবার করে লিখলাম নতুন করে, তাই জন্য আবার নামগুলো আমি 1, 2, 3, 4 করেই দিচ্ছি। এখানে 10 নম্বর ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশন হিসেবে বেরোবে। স্ট্র্যাটেজিটা এখানে একটু আলাদা। আমি আর এলিমিনেট করব, সিডির একটা রিলেশন পাবো, এটা ইকুয়েশন 5। সি এবং ডি এক এক করে এলিমিনেট করব 3 আর 4 নম্বর থেকে। 3 আর 4 নম্বর মানে সি, ডি এবং টি, এই তিনজনকে নিয়ে। তাহলে সি টির সঙ্গে কিভাবে ভ্যারি করে, ডি টির সঙ্গে কিভাবে ভ্যারি করে, এটা পেয়ে যাব। এইগুলোকে 5 নম্বর ইকুয়েশনে বসাবো, যেটা সি এবং ডির মধ্যে একটা রিলেশন ছিল। তাহলে কি হবে যে সির মধ্যে যে রিলেশনটা ছিল সেখানে টি চলে আসবে, ডির মধ্যে যে রিলেশনটা ছিল সেখানেও টি চলে আসবে। সুতরাং টি এর একটা ওভারঅল এক্সপ্রেশন আমি এখান থেকে বার করতে পারবো। তো এটার জন্য আবার হচ্ছে ওই এলিমিনেট ইত্যাদি করে টোরে যেটা হবে, একটা টি বেরোলো, টি একটা বেরিয়েছে 8 নম্বর ইকুয়েশন। এটাকে আমি ওই নিউমারেটর বা ডিনোমিনেটর এরকম ফর্মে এটা লিখছি, কারণ টি এর মড স্কোয়ার করা মানে হচ্ছে টি স্টার টি, তার মানে নিউমারেটর ইন্টু নিউমারেটর স্টার বাই ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর স্টার। নিউমারেটর ইন্টু নিউমারেটর স্টার খুব সোজা, কারণ হচ্ছে যে এটা দেখাই যাচ্ছে যে ওই 4 4 16 হবে, আই ইন্টু মাইনাস আই ইট বিকামস 1, k0 স্কোয়ার k1 স্কোয়ার হবে, আর e⁻−ik0 এটা e+i k0 এ দিয়ে গুণ হবে, সো ইট গিভস ইউ 1। তাহলে 16 k0 স্কোয়ার k1 স্কোয়ার। ডিনোমিনেটরটা অত সোজা হবে না, কারণ ডিনোমিনেটরে হচ্ছে k1 + ik0 হোল স্কোয়ার। সুতরাং এইটাকে স্কোয়ারটা ভাঙতে হবে, দু জায়গাতেই। এবং সেখান থেকে কিছুটা রিয়েল পার্ট, কিছুটা ইমাজিনারি পার্ট থাকবে, তারপর হচ্ছে যে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে। সো ডিনোমিনেটরটা আমি লিখেছি, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর স্টার কেমন দেখতে লাগবে সেইটা লেখা হয়েছে, সেইটা লিখে সিম্পলিফাই করা হয়েছে, মানে জাস্ট ওই গুণ টুন গুলো করে দেওয়া হয়েছে, কিছু কমন নেওয়া হয়েছে ইত্যাদি। এবং ফাইনালি একটা টি মড স্কোয়ার বেরিয়েছে, বেরিয়ে শেষ অব্দি সেই 10 নম্বর ইকুয়েশন, আমরা যে ইকুয়েশনটা বলেছিলাম যে এক্সাক্ট ইকুয়েশন, সেটাই আমরা ফেরত পেয়েছি। এটা 3 নম্বর অ্যাপেন্ডিক্স থেকেও পেয়েছিলাম, এটা 4 নম্বর অ্যাপেন্ডিক্স থেকে পেলাম। 4 নম্বর অ্যাপেন্ডিক্সে 1-2 পাতা একটু কম হয়েছে, সুতরাং 4 নম্বরটা ক্লাসে বলা যেতে পারে, নাও বলা যেতে পারে। দেয়ার ইজ এ নাম্বার 5, অ্যাপেন্ডিক্স 5। এইটা হচ্ছে সবচেয়ে সোজা, যে টানেলিং যে হবেই সেটা জাস্টিফাই করা। v0 এবং a যদি ফাইনাইট হয়, তাহলে টানেলিং প্রবাবিলিটি হ্যাজ টু বি নন জিরো, এই প্রমাণটা। অর্থাৎ আমি টানেলিং প্রবাবিলিটির এক্সপ্রেশন বার করবো না, কিন্তু আমি আর্গুমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব যে হ্যাঁ, এটা জিরো হওয়াটা সম্ভব না। তো 4টে ইকুয়েশন ছিল, 1 থেকে 4 ইকুয়েশন অ্যাপেন্ডিক্স 4-এ, এই একটু আগে, যে ওই কন্টিনিউইটি প্রথম দুটো হচ্ছে যে ওই জিরোতে কন্টিনিউইটি লেফট এবং মিডলের,
আর তারপরে 3 আর 4টা হচ্ছে এ পয়েন্ট, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউটি, মিডল এবং রাইট হ্যান্ড সাইডে। 4টে ইকুয়েশন হলো। এবার আমি ধরে নিলাম যে টি মানে হচ্ছে, টিটা যেহেতু কমপ্লেক্স, আর ই টু দা আই থিটা, আমি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে লিখতে পারি, তাহলে টি মড স্কোয়ারটা হচ্ছে আর স্কোয়ার। এবার আমি অ্যাসিউম করছি যদি পারমিসিবল হয় যে আর স্কোয়ারটা 0 হোক, তাহলে টি মড স্কোয়ারটা 0 হলো, তার মানে আর ইকুয়াল টু 0 হলো, তার মানে টিটা 0 হলো। এবার 3 এবং 4 নম্বরের ডান দিকে টিটা 0 হয়ে গেছে, তাহলে কি হলো যে সি ইন্টু সামথিং প্লাস ডি ইন্টু সামথিং ইকুয়াল টু 0, সামথিং এলস ইজ অলসো ইকুয়াল টু 0, এর থেকে বেরোবে সি এবং ডি দুজনেই 0। এবার হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা বসাচ্ছি, তাহলে 1 প্লাস আর মানে হচ্ছে সি প্লাস ডি, সি আর ডি দুজনেই 0 বেরিয়েছে, তাহলে আরটা হচ্ছে -1। 2 নম্বরে বসাচ্ছি, তাহলে 2i কে 0, আর ডান দিকে হচ্ছে -k1 ইন্টু সি মাইনাস ডি, কিন্তু সি ডি দুজনেই 0, সো ইট বিকাম 0, তাহলে k0 ইজ 0, তার মানে ই ইকুয়াল টু 0, কারণ k0 হচ্ছে p0 দিচ্ছে, হ্যাঁ, k0 ইন্টু h ক্রস, এবং ই হচ্ছে যে ওই p²/2m, তাই না? তাহলে যেহেতু k0টা 0 হচ্ছে, তার মানে ইটা 0, তার মানে কাইনেটিক এনার্জিটা 0। তার মানে কি কোনো পার্টিকেল লেফট থেকে ওয়ালে ওই বেরিয়ারে স্ট্রাইক করবার জন্য যেতেই পারেনি, কারণ পার্টিকেলের তো কাইনেটিক এনার্জি নেই। তা দিস কন্ট্রাডিক্টস, হ্যাঁ, যে অ্যাসাম্পশন যে টি ইকুয়াল টু 0, এটা ইজ আনটেনেবল অ্যাজ লং অ্যাজ ই ইজ গ্রেটার দেন 0। সুতরাং ওই টানেলিং প্রবাবিলিটি, ইট হ্যাজ টু বি নন জিরো। তার মানে কি যে ইটা যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ যদি কাইনেটিক এনার্জিটা ফাইনাইট হয়, v0 এবং এটা যদি ফাইনাইট হয়, তাহলে টানেলিং প্রবাবিলিটি সবসময় নন জিরো হতে বাধ্য। এইটা হচ্ছে সবসময় পড়ানো যায়, কারণ হচ্ছে যে এটাতে আর কিছু অঙ্ক টঙ্ক নেই। ওকে, তো দিস ইজ অ্যাপেন্ডিক্স 5। তাই আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখানে 3-4টে অঙ্ক দেওয়া আছে, তার উত্তরও করা আছে, খুব সোজা। একটা ছবি আঁকা আছে ওই টানেলিং এর মতো সিচুয়েশনে, আর খুব কিছু নেই। এই এই 1, 2, 3, 4 4টে অঙ্কই বলা হয়েছে যে থিক বেরিয়ার অ্যাপ্রক্সিমেশন ইকুয়েশন 2 এটা ব্যবহার করতে প্রবলেমস 1 to 4 এ। আর 5 আর 6 নম্বর হচ্ছে যে যেটা এক্ষুনি বললাম, যে ওয়েভ ফাংশন গুলো 3টে রিজিয়নে লেখো, এবং কন্টিনিউটি ইকুয়েশন গুলো লেখো সাই প্রাইমের জাংশন গুলোতে, যে যখন ই গ্রেটার দ্যান v0 হবে এবং ই লেস দ্যান v0 হবে। এইটা লিখতে পারাটা এবং এটা বার করতে পারাটা খারাপ নয় বাচ্চাদের পক্ষে। এবং একটা বেরিয়ার যদি ফাইনাইট হাইট এবং উইডথ হয়, তাহলে দেখাও যে টানেলিং প্রবাবিলিটি হ্যাজ টু বি অলওয়েজ নন জিরো আফটার এক্সপ্লেনিং ইচ টার্ম, অর্থাৎ ওই অ্যাম্পলিটিউড গুলোকে এক্সপ্লেন করতে হবে। তো এই হলো আমাদের আজকের পড়া। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তো আর বলবো না। না, থ্যাংক ইউ বলতে হবে না, আমি থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ। তো আমি এখান থেকে এবার বেরোবো কি করে, যেন কি করতে হয়? ওই ডান দিকে দেখুন উপরে ক্রস আছে, সেই ক্রসটা টিপে দিন। কেউ একজন হাত তুলেছে, হ্যাঁ, করতে না। আচ্ছা, আমি কি এইখানে থাকবো? একটু এখানে থাকলে সুবিধা হয়। হ্যাঁ, এটা থাক। থাক। হ্যাঁ, করতে ঠিক আছে। করতে একজনটা আসতে পারে। একজন হাত তুলেছে, আচ্ছা, বঙ্কিমচন্দ্র ঘোষ। হ্যাঁ হ্যাঁ, বঙ্কিম বলো। হ্যাঁ স্যার, এই যে আপনি এই 2 নম্বর স্লাইডে স্যার হ্যাঁ যে অড স্টেট গুলোকে সাইন ফাংশন আর হ্যাঁ ইভেন স্টেট গুলোকে কস ফাংশন ধরে নিচ্ছেন স্যার। হ্যাঁ, আমি তো কেন ধরবো? না, এটা তো সবাই তো তাই বলবে। কিন্তু স্যার এগুলো তো মোমেন্টামের রেসপেক্টে তো স্যার আইগেন ফাংশন নয়। না, আমি মোমেন্টামের আইগেন ফাংশন বলিনি তো। আমি তাহলে বলতেছি স্যার ওই প্লাস আই কে এক্স আর মাইনাস আই এই তো। প্লাস কে এক্স আর মাইনাস কে এক্স যে হচ্ছে মোমেন্টাম আরে গুলো।
তুমি তুমি কোন প্রবলেমটা বলছো বলো, 2 না 3? এইটিতে স্যার এই সেকেন্ড সেকেন্ড যে ফিগারটা রয়েছে স্যার, হ্যাঁ, সেকেন্ড স্যার ফিগারটা। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। এই যে সাইন k0x আর cos k0x, হুম। এটা তো স্যার ওই e⁻± i হ্যাঁ হ্যাঁ, k0x এর লিনিয়ার কম্বিনেশন করেই করছেন তাই তো, স্যার। তাই তো। আমি কম্বিনেশনটা এমন ব্যবহার করছি, হ্যাঁ, হ্যাঁ অর্থাৎ e⁻ik0x প্লাস e⁻−ik0x, এইটা করলে কোসাইনটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি ভেতরে তো দুটো ফাংশনই ব্যবহার করব, কারণ হচ্ছে যে একটা বাঁদিক থেকে ডান দিকে যাবে, তারপর দেওয়ালে ধাক্কা মারবে, আবার দেওয়াল থেকে বাঁদিকে আসতে পারে অথবা বাইরে চলে যাবে। হ্যাঁ স্যার, তাহলে স্যার আপনি এটা তো নন ডিজেনারেট আইগেন ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে। নন ডিজেনারেট কেন, ডিজেনারেট ছিল মোমেন্টামের রেসপেক্টে। স্যার, আমি 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 মোমেন্টামের হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো, এই কারোর কিছু খোলা আছে, হ্যাঁ অন্য বলো, কারোর। দাঁড়াও দাঁড়াও, বাইরে যাচ্ছি। আচ্ছা, বঙ্কিম, হ্যাঁ স্যার, ডিস্টারবেন্স ছিল। আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে আমি তো বাউন্ড স্টেট বার করতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি কিন্তু মোমেন্টামের আইগেন স্টেটের ইন্টারেস্ট আমার চলে গেছে। আমি মোমেন্টামের আইগেন স্টেট গুলো ব্যবহার করে একটা জেনারেল ওয়েভ ফাংশন কিরকম আমার সুবিধা মতন তৈরি করতে পারি, আমি সেইটার কথা বলছি। মোমেন্টামের আইগেন ফাংশন তো অলরেডি জানা হয়ে গেছে, সেটা তো আমরা ফার্স্ট লেকচারে ওই প্রথম বলেছিলাম, একটা বাঁদিক থেকে ডান দিকে যায়, একটা ডান দিক থেকে বাঁদিকে যায়। হ্যাঁ কিন্তু আমার যখন দুদিকে পার্টিশন আছে, তখন ও বাঁদিক থেকে কিছুটা ডান দিকে যাবে, তারপর ব্যাক করে আবার বাঁদিকে আসবে, আবার ডান দিকে যাবে, এরকম তো হয়। ক্লাসিক্যাল ফিচারটা তো এরকম। হ্যাঁ স্যার, তো তার মানে কি যে আমার পজিটিভ মোমেন্টাম, নেগেটিভ মোমেন্টাম, আইগেন স্টেট গুলো যোগ হচ্ছে কোনোভাবে। হ্যাঁ, মানে যোগ যোগ বা বলো যোগ বলো বা বিয়োগ বলো, একই যোগ বিয়োগ ব্যাপারটা। হ্যাঁ, আমি তো স্যার লিনিয়ার কম্বিনেশন করছি।